হ্যাঁ, আজকে বিকেলেই তো খবরটা পেলাম রে। সুকুমার বাবুর কথাতেই নিমেষে রাতটার কথাটা মনে পড়ে যায় তার। তাও কিছু বুঝতে না দিয়েই জিজ্ঞাসা করে সে, আপনি কি দেখতে গিয়েছিলেন নাকি ওনাকে? হ্যাঁ, দেখতে তো গিয়েছিলাম, আর দেখে এসেছি। উফ, কি ভয়ঙ্কর অবস্থা রে বাবা। শরীর ফুলে ঢোল হয়ে গেছে। ওর বাড়ির পাশ দিয়ে গ্রামের দুজন লোক যাচ্ছে। পচা গন্ধ পেয়েই তারা বুঝেছে যে বুড়ি মারা গেছে। কিন্তু ও তো হিন্দু, ওকে পোড়ানোর বন্দোবস্ত তো করতে হবে, তাই না? এখন তুই যদি ওকে শ্মশানে নিয়ে যাস তাহলে খুব উপকার হয়, জানিস তো। জানি এই ঝড় বৃষ্টির রাতে বলাটা ঠিক নয়, কিন্তু কি করি বলতো। হিন্দু কেউ মরলে, ও তা জানলে তাকে দাহ না করা যে ভীষণ অপরাধ। এমনিতেই কদিন আগে মারা গেছে, কে জানে। এই রহিম, ভাই তুই না করিস না কিন্তু, হ্যাঁ। এর জন্য আমি তোকে 2000 টাকা দেবো, হ্যাঁ। 2000 টাকার কথাটা শুনে রহিমের চোখ দুটি চকচক করে ওঠে। 2000 টাকা! 2000 টাকা ইনকাম করতে ওর 10 দিন লাগে। এখানে একটা লাশ শ্মশানে পৌঁছে দিলেই 2000 টাকা হাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাব বাবু, অবশ্যই যাব। যাবি তুই? বাপ রে বাপ, বাঁচালি রে বাবা, বাঁচালি। এই নে নে নে, 1000 টাকা রাখ। আমি টোমকে খবর পাঠিয়ে দিয়েছি, তুই শুধু লাশটা ওখানে নিয়ে যাবি। হ্যাঁ, পারবি তো রে? পারবো বাবু, খুব পারবো। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ওই বুড়ির বাড়িতে চলে যা, কেমন? বাবু, আপনি যাবেন না? ওখানে আমরা দুজন লোক আছে আমার, বুঝলি, ওরাই তোকে সাহায্য করে দেবে। এই আমি আসি এখন, কেমন? সুকুমার রহিমের বাড়ি থেকে বেরিয়ে যায়। বেরুনিসা সব কথাই ঘরের ভেতর থেকে শুনছিল। সুকুমার চলে যাওয়ার পরে সে বলে, তুমি কি পাগল হলে নাকি? সবাই বলে ওই বুড়ি আত্মা ডাকত, এমনকি অনেকে ওকে কাঁচা মাংস খেতেও দেখেছে। আর এমন বৃষ্টির রাতে ওই বুড়ির মরা লাশ নিয়ে শ্মশানে যাবে? থাক, দরকার নেই গো, আমাদের ঠিক কষ্ট করে চলে যাবে। না 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 না, তা হয় না গো, তা হয় না। আমি টাকা নিয়েছি। আরেকটা লাশ পৌঁছে দিলেই যেখানে 2000 টাকা পাওয়া যাচ্ছে, না না না, সেখানে এই সুযোগ কি আর ছাড়া যায় বলো তো? আমার কিন্তু ভীষণ ভয় করছে। এক কাজ করি বরং, আমিও তোমার সাথে যাই। পাগলি কোথাকার, বলে কি না আমার সাথে শ্মশানে যাবে। একদম চিন্তা করো না, হ্যাঁ, তোমাদের ভালোবাসা আছে, আমার কিচ্ছু হবে না। আচ্ছা, আর দেরি করা যাবে না, হ্যাঁ, আমি যাই, না হলে আবার দেরি হয়ে যাবে ওদিকে। রহিম বউকে বিদায় জানিয়ে ঘুমন্ত মেয়ের মাথাতে একবার হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে যায় ভ্যান নিয়ে। কিছু সময় পরেই রহিম গ্রামের শেষে সেই বুড়ির বাড়িতে উপস্থিত হলো। এখানে যেন অন্ধকার আরও বেশি। ঘরে ঢুকতেই গা গুলিয়ে ওঠে রহিমের। কি ভীষণ পচা গন্ধ এখানে। ঘরের এক কোণায় চোখ গেল তার, চোখ খোলা অবস্থায় পড়ে আছে সেই বুড়ি। শরীর তার ফুলে ঢোল, পড়েছে 2-3 দিন হবে হয়তো, সেটা বোঝাই যাচ্ছে। ঘরের এদিক ওদিক ছড়িয়ে আছে অদ্ভুত সব জিনিসপত্র, পোড়া কাঠ, নরমুন্ডু, কালো পালক, আরো কত কি, যেগুলোর নামও জানে না রহিম। আরে রহিম, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কি ভাবছিস বল দেখি। আয় 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 আয়, ভ্যানটায় তুলতে হবে তো লাশটাকে। আয় আয় আয়। কি তাপস, তুই একা? আরে সুকুমার বাবু বললেন নাকি যে আরো লোক থাকবে।
এই রাতে কে এই ভুতুরে বাড়িতে থাকবে বল দেখি? আমাকে 500 টাকা দিল, আর টাকারও দরকার ছিল আমার, তাই এই কিছুটা সময় রইলাম আর কি। এই নে 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 নে, মেলা বকিস না তো, তাড়াতাড়ি কর দেখি। বুড়িটার লাশ তুলতে গিয়ে দারুণ বেগ পেতে হলো দুজনের। 2-3 দিন ধরে মরা একেবারে ফুলে উঠেছে, ওজন বেড়েছে তার, কিন্তু তা বলে এতটা ওজন যে বাড়বে সেটা বাড়ার তো কথা নয়। আরে আরে বাপরে বাপ, এত ভারী মানুষের ওজন হয় নাকি রে বাপ? ওরে বাবা, উফ, আরে আরে অনেক লাশ ভ্যানে তুলেছি রে ভাই, তবে এত ভারী লাশ আমি জীবনে তুলিনি। দুজনে মিলে অতি কষ্টে ভ্যানে তুলে বুড়ির লাশটাকে রাখল। রহিম লাশের ওপরে আবার কালো প্লাস্টিক চাপিয়ে দিল। আমি তাহলে চলি কেমন? হ্যাঁ, সাবধানে শ্মশানে যাস ভাই। রহিম অন্ধকারের দিকে আর বুড়ির লাশের দিকে তাকিয়ে ভ্যানে উঠে পড়ল আর প্যাডেল দিতে শুরু করলো। রহিম ভ্যান নিয়ে ধীরে ধীরে অন্ধকারে এগিয়ে যায় শ্মশানের দিকে। কপালে যদি দুর্ভোগ থাকে তাহলে আর কি বা করা যাবে। রহিম ভ্যান নিয়ে কিছু দূর যেতেই বৃষ্টির জের আরও বেড়ে গেল, সাথেই জোরে জোরে হাওয়া দিতে শুরু করলো। হায় রে আল্লাহ, বৃষ্টিটাও এখনই নামতে হলো। বৃষ্টির বেগ বেশ জোরেই শুরু হলো। দেখতেই দেখতে রহিম মাঝে মাঝে একবার করে ভ্যানের পিছন দিকে তাকিয়ে দেখে। কালো প্লাস্টিক দিয়ে মোড়ানো, তাই লাশটির ভেজার সম্ভাবনা নেই, এইটা নিয়ে কোনো চিন্তা নেই তার। গ্রামের কাঁচা রাস্তা, তার মধ্যেই বৃষ্টি হচ্ছে, তাই রহিমের ভ্যান নিয়ে সামনের দিকে এগোনো যেন আরো কষ্টের হতে থাকে। কাঁচা মাটিতে পাকের মতো ভ্যানের চাকা আটকে যেতে থাকে। যত জোরেই প্যাডেল করুক না কেন, ভ্যান যেন আর এগোতে চাইছে না। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? খ্যানখ্যানে গলাতে হঠাৎই একটা আওয়াজ তার কানে ভেসে আসে এবং শুনে রহিম রীতিমতো আঁতকে ওঠে। নিমেষে ভ্যান চালানো থামিয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে তাকায় সে, কিন্তু বুড়ির লাশ তো ঠিক অমনভাবেই ভ্যানে শোয়ানো আছে, যেভাবে আগে রাখা ছিল। এই আওয়াজটা কি আমি এতটাই ভুল শুনলাম?